আমাদের বর্ণজাতি ব্যবস্থার যে কোর্স, তার যে প্রথম অংশ সেটা আমরা গত সপ্তাহে শেষ করেছিলাম, যেখানে আমরা বর্ণজাতি ব্যবস্থার উদ্ভব থেকে শুরু করে বৈদিক সাহিত্যে, রামায়ণ মহাভারতে এবং বৌদ্ধ জৈন সাহিত্যে, প্রাচীন বৌদ্ধ জৈন সাহিত্যে বর্ণজাতি ব্যবস্থা সম্বন্ধে কী ধরনের ধারণা পাওয়া যায় সে বিষয়ে আলোচনা করেছি। এবং তার সাথে সাথে মৌর্য পরবর্তী যুগের সমাজে যখন ধর্মশাস্ত্র রচনা শুরু হয় তখন কী ধরনের পরিবর্তন আসে সে বিষয়েও আলোচনা করেছি। কাজেই প্রাচীন ভারতের সামাজিক ইতিহাসে সামগ্রিকভাবে বর্ণজাতির যে ধারণা সেই সম্পর্কে আমাদের আলোচনা করা হয়ে গেছে। আমি গত সপ্তাহে বলেছিলাম যে আমরা এবারে কতকগুলো নির্দিষ্ট টপিকে কতকগুলো গুরুত্বপূর্ণ বই এবং প্রবন্ধ ধরে আলোচনা করব, যার মধ্যে প্রথমেই আসবে যে আমরা প্রাচীন ভারতের ইতিহাস সাধারণত উচ্চবর্ণের পরিপ্রেক্ষিত থেকে পড়ে থাকি, কিন্তু নিম্নবর্ণের মানুষের জীবনযাত্রার যে ইতিহাস, বর্ণজাতির ইতিহাস পড়তে গেলে সেই বিষয়েও আমাদের নজর দেওয়া প্রয়োজন। এবং সেই কারণেই আমরা বিশেষভাবে নিম্নবর্ণ অর্থাৎ শূদ্রদের কথা এবং যারা বর্ণ ব্যবস্থার বাইরে অর্থাৎ অস্পৃশ্যদের কথা আলোচনা করব। এবং শূদ্রদের সামাজিক অবস্থানের ইতিহাসের উপর প্রথম যিনি গুরুত্ব আরোপ করেছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক প্রাচীন ভারতের রামশরণ শর্মা, এই রামশরণ শর্মার রচনা থেকেই আমরা কিন্তু পূর্ণাঙ্গভাবে প্রাচীন ভারতের ইতিহাসে শূদ্রদের অবস্থানের একটা পরিচয় পাই রামশরণ শর্মার বই শূদ্রজ ইন এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে। তো এই বইটা ধরেই আমরা শূদ্রদের অবস্থা নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আমি আলোচনা করছি যে এই বর্ণজাতি ব্যবস্থার উদ্ভবের সাথে সাথে শূদ্র বর্ণের উদ্ভব কিভাবে ঘটলো বা এই শূদ্র কারা এবং শূদ্রদের সামাজিক অবস্থান বর্ণজাতি ব্যবস্থার মধ্যে কিভাবে নির্মিত হলো। তো আমরা যদি বৈদিক যুগ থেকে শুরু করি, আমরা জানি যে ঋগ্বৈদিক যুগে বর্ণজাতি ব্যবস্থা বলে সেভাবে কিছু ছিল না। একেবারে ঋগ্বেদের যুগের সর্বশেষ পর্যায়ে ঋগ্বেদের যেটা নবীনতম মণ্ডল, দশম মণ্ডল, সেখানে পুরুষ সূক্ত বলে একটি মন্ত্র পাওয়া যায়, যেখানে প্রথম ব্রাহ্মণ, রাজন্য, বৈশ্য, শূদ্র এই শব্দগুলো পাওয়া যাচ্ছে। এবং পরবর্তী বৈদিক সাহিত্যে আমরা বর্ণ ব্যবস্থায় সমাজকে সংগঠিত হতে দেখি। কাজেই আদি বৈদিক যুগের যে সমাজ ব্যবস্থা, যেখানে মূলত আমরা দেখছি যে গোষ্ঠীভিত্তিক জীবন এবং একই গোষ্ঠীর ভিতরে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন পেশায় নিযুক্ত থাকতে পারেন, একই পরিবারের বিভিন্ন ব্যক্তিও বিভিন্ন পেশায় নিযুক্ত থেকেছেন। তো সেই রকম একটা সমাজ ব্যবস্থায় বর্ণজাতি ব্যবস্থা স্বাভাবিকভাবেই ছিল না। ঋগ্বেদের যুগের একেবারে শেষ পর্যায়ে এই চাতুর্বর্ণ ব্যবস্থার ধারণা আসছে। এবং তারপরে আমরা জানি যে পরবর্তী বৈদিক যুগে যখন স্থিতিশীল কৃষিভিত্তিক জীবন প্রতিষ্ঠিত হচ্ছে, তখন সমাজেও শ্রেণী বিভাজনের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে, ব্যক্তিগত সম্পত্তির ধারণা তৈরি হচ্ছে। কিন্তু শুধু অর্থনৈতিক শ্রেণী বিভাজন নয়, প্রাচীন ভারতের ক্ষেত্রে একটা সামাজিক শ্রেণী বিভাজন হয়ে যাচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র, এই চারটি সামাজিক শ্রেণীর মধ্যে। তাহলে এই আলোচনা মনে রেখে আমরা যদি দেখতে চাই যে এই শূদ্রদের উৎপত্তি কোথায় দিয়ে ঘটল, কারণ এই চারটি শ্রেণীর যে নির্দিষ্ট কাজ, ব্রাহ্মণের কাজ ধর্মীয় এবং শিক্ষামূলক পেশায় নিযুক্ত থাকা, ক্ষত্রিয়ের কাজ রাজনৈতিক, প্রশাসনিক, সামরিক দায়িত্ব পালন করা, এবং সমাজের উৎপাদক শ্রেণী হচ্ছে মূলত বৈশ্যরা। অর্থাৎ বৈদিক জনগোষ্ঠী যে বিষ শব্দের দ্বারা পরিচিত ছিল, সেই বিষ থেকেই বৈশ্য শব্দটা এসছে। এবং কৃষি, পশুপালন, বাণিজ্যের মতো পেশায় বৈশ্যরা নিয়োজিত থাকছেন। শূদ্রদের জন্য বলা হচ্ছে তিনটি উচ্চবর্ণের সেবা করাই হচ্ছে শূদ্রদের জীবিকা। তো এবং পরবর্তী বৈদিক যুগ থেকে সমাজের যে ধরনের সংগঠন আমরা দেখি, তাতেও আমরা বুঝতে পারি প্রথমত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্যের পেশা নির্দিষ্ট, তিনটি উচ্চবর্ণের সেবা করা কোনো নির্দিষ্ট পেশা নয়। দ্বিতীয়ত আমরা দেখেছি বিভিন্ন সামাজিক ক্ষেত্রে তিনটি উচ্চবর্ণের যে অধিকারগুলো রয়েছে শূদ্রের সেই অধিকার নেই। যেমন উপনয়নের ব্যবস্থা, যার মাধ্যমে ব্রহ্মচর্য আশ্রম বা শিক্ষা জীবন শুরু হয়, বা বৈদিক ধর্মাচরণ,
এই সমস্ত ক্ষেত্রের অধিকার যেখানে 3টি উচ্চবর্ণকে দেওয়া হয়েছে, শুধুমাত্র শূদ্রদের দেওয়া হয়নি। এই কথাগুলো মনে রেখে অনেকেই মনে করেছেন তাহলে হয়তো 3টি উচ্চবর্ণের সঙ্গে শূদ্রদের একটা জাতিগত বিভেদ রয়েছে। এখানে জাতি বলতে আমি জাতির কথা বলছি না, যাকে একসময় ঐতিহাসিকরা রেশিয়াল ডিফারেন্স বা এখন আমরা বলি এথনিক ডিফারেন্স, অর্থাৎ হয়তো একটা সময় পর্যন্ত ধারণা ছিল যে বৈদিক সমাজের প্রতিষ্ঠাতা আর্যরা একটা রেস বা জাতি, অর্থাৎ একটা বিশেষ জনগোষ্ঠী যারা রক্তের সম্পর্কে সম্পর্কিত এবং তারা ভারতীয় উপমহাদেশের বাইরে থেকে একটা সময় ভারতে প্রবেশ করেন। আমরা এখন জানি যে আর্য কোনো জাতিগোষ্ঠীকে বোঝায় না, আর্য কথাটি মূলত ভাষাগত এবং সাংস্কৃতিক একটা পরিচয়, অর্থাৎ যারা সেই সমাজের সাংস্কৃতিক এলিট এবং যারা উচ্চ শ্রেণীর যে ভাষা ব্যবহার করেন তাদেরকেই আর্য বলে অভিহিত করা হয়েছে। এবং যে ভাষাকে ভাষাতত্ত্বের দিক থেকে ইন্দো ইউরোপীয় ভাষা বলা হয়, সেই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর একটি শাখা হচ্ছে ইন্দো আর্যরা, যারা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে। এবং অবশ্যই ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার পর ভারতীয় উপমহাদেশের যে স্থানীয় জনগোষ্ঠীগুলো তাদের সঙ্গে আর্যদের সংঘাত হয়। তো আর্যদের এই প্রতিদ্বন্দ্বীদের কথাও আমরা ঋগ্বেদে পাই, যাদেরকে বলা হচ্ছে দাস এবং দস্যু, এবং যাদেরকে পরাস্ত করেই আর্যরা মূলত ভারতীয় উপমহাদেশের অন্তত উত্তর পশ্চিম এবং উত্তর ভাগের উপর তাদের আধিপত্য স্থাপন করেন। তো একটা সম্ভাবনার কথা অনেক ঐতিহাসিক মনে করেছেন যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3টি বর্ণের উৎপত্তি হয়েছে আর্যদের সমাজ থেকেই, তাই ধর্মাচরণ বা শিক্ষার অধিকার এদের দেওয়া হয়েছে। অন্যদিকে যে অনার্যরা আর্যদের কাছে পরাস্ত হয়েছেন, বেদে যাদেরকে দাস এবং দস্যু বলা হচ্ছে, তারাই হয়তো শূদ্র বর্ণের সৃষ্টি করেছে। কিন্তু রামশরণ শর্মা দেখিয়েছেন এই ধারণা পুরোপুরি ঠিক নয়। এই ধারণা ঠিক নয় দুটি দিক থেকে। প্রথমত, যদি ধরে নেওয়া হয় যে সমস্ত ব্রাহ্মণ, ক্ষত্রিয় এবং বৈশ্য আর্যদের মধ্যে থেকেই এসছেন, সেটা ঠিক নয়। বৈদিক সাহিত্যের বিবরণ থেকে আমরা বুঝতে পারি যে বৈদিক আর্যদের প্রবেশের আগে ভারতের যারা স্থানীয় বাসিন্দা, তাদের মধ্যে যারা ধর্মীয় নেতা ছিলেন, তাদের অনেকে কিন্তু ক্রমশ বৈদিক সমাজের অঙ্গীভূত হয়ে গেছেন, এবং সেই রকমই অনেক অনার্য পুরোহিতরাও যারা বৈদিক সমাজের অঙ্গীভূত হয়ে গেছেন, হয়তো কালক্রমে তাদের বংশধরেরা ব্রাহ্মণের মর্যাদা পেয়েছে। যদি শাসকদের কথা আমরা দেখি, সেখানেও আর্য যুদ্ধ নেতাদের পাশাপাশি অনার্য যুদ্ধ নেতাদেরও অনেকে হয়তো আর্যদের সঙ্গে সমঝোতায় এসছেন, এবং কালক্রমে তাদের বংশধরেরাও ক্ষত্রিয়ের মর্যাদা পেয়েছেন। এবং অবশ্যই কৃষি, পশুপালন, বাণিজ্যে যারা নিযুক্ত, তার মধ্যে আর্যদের পাশাপাশি অনার্যরাও থাকতে পারেন। এই যে অনার্যদের কথা আমরা বলছি, ঋগ্বেদে যাদেরকে দাস এবং দস্যু দুটো নামে অভিহিত করা হয়েছে, এই দাস এবং দস্যুর মধ্যে কিন্তু একটা পার্থক্য রয়েছে, যেটা ঋগ্বৈদিক যুগে রামশরণ শর্মা দেখিয়েছেন, যে দস্যুদের সঙ্গে আর্যদের পার্থক্য অনেক বেশি, ভাষাগতভাবে, চেহারার দিক থেকে, ধর্মগতভাবে, আচার অনুষ্ঠানের দিক থেকে, এবং অর্থনীতির ক্ষেত্রে, যেখানে ঋগ্বেদের মানুষেরা মূলত পশুপালনের অর্থনীতির উপর নির্ভরশীল একটি যাযাবর জাতি, দস্যুরা নগরে স্থায়ীভাবে বসবাসকারী, কৃষি এবং বাণিজ্যের জীবিকা অবলম্বনকারী, হয়তো হরপ্পা সভ্যতার যে অধিবাসীরা, তারাই দস্যু। তাদের মধ্যে দাসেরাও হয়তো রয়েছে, কিন্তু দস্যুদের থেকে সঙ্গে আর্যদের যে লড়াই, সেটা কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর। দস্যুদের সম্পূর্ণভাবে হত্যা করা, এই দস্যু হত্যা শব্দটা ঋগ্বেদের বীরদের ক্ষেত্রে এবং দেবতাদের ক্ষেত্রে প্রশংসা করতে গিয়ে বারবার ব্যবহৃত হয়েছে। দাস হত্যা বলে কিন্তু সেরকম কোনো শব্দ নেই। কোথাও কোথাও দাসরা পরাজিত হচ্ছেন আর্যদের কাছে, তার উল্লেখ আছে, আবার কোথাও কোথাও আর্য গোষ্ঠীগুলোর নিজেদের মধ্যে লড়াইয়ে আর্য গোষ্ঠীগুলো কিছু দাস গোষ্ঠীর সঙ্গে সমঝোতা করছে, তারও বিবরণ আছে। দাসদের মধ্যে থেকেও ঋগ্বেদের কবিরা উঠে এসছেন, এর বিবরণ আছে। এবং তার থেকেও বেশি, ঋগ্বেদের কবিরা দাসদের দ্বারাও পৃষ্ঠপোষকতা প্রাপ্ত হচ্ছেন, এই রকম বেশ কিছু উল্লেখ কিন্তু আছে। কাজেই দাস গোষ্ঠীপতিরা অনেক সময় বৈদিক ধর্মাচরণ করেছেন, বৈদিক ঋষিদের বা বৈদিক কবিদের পৃষ্ঠপোষকতা দিয়েছেন, তারও কিন্তু বিবরণ আমরা পাচ্ছি, যেটা কিন্তু দস্যুদের ক্ষেত্রে পাওয়া যাচ্ছে না।
কাজেই দাস এবং দস্যু উভয়কেই অনার্য বলে আর্যদের বিপরীতে বসিয়ে দিলে এবং তাদের থেকেই শূদ্রদের সৃষ্টি হয়েছে ধরে নিলে সেটা কিন্তু সঠিক পদ্ধতি নয়। কারণ দাস এবং দস্যু এরা এক নয়। দস্যুদের সঙ্গে আর্যদের শত্রুতা অনেক গভীরতর। দাসদের সঙ্গে আর্যদের যেমন লড়াইয়ের উল্লেখ রয়েছে তেমনি সমঝোতার উল্লেখ রয়েছে। দাসরা কিন্তু অনেক ক্ষেত্রে আর্য ধর্মাচরণ গ্রহণ করেছেন, আর্য ভাষা এবং সংস্কৃতিও হয়তো গ্রহণ করেছেন বা সেটা তারা কিছুটা বুঝতেন, কারণ আর্য কবিদের তারা পৃষ্ঠপোষকতা দিচ্ছেন অনেক ক্ষেত্রে এবং আর্য ঋষিরাও তাদের হয়ে যজ্ঞানুষ্ঠান করছেন। কাজেই অন্তত দাসদের মধ্যে থেকে ধর্মনেতা এবং যুদ্ধ নেতারা যে ভবিষ্যতের ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের একটা অংশ তৈরি করেননি এটা কোনো মতেই বলা যায় না। আমরা জানি যে বর্তমানে সংস্কৃত ভাষায় দাস শব্দটার অর্থ স্লেভ, অর্থাৎ একজন মালিকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা একজন মানুষ। কিন্তু এই দাস প্রথা বলতে আমরা যা বুঝি তারও সূচনা ঋগ্বেদের যুগেই হয়, কিন্তু পুরুষ দাসদের খুব একটা উল্লেখ ঋগ্বেদে নেই। দাসীদের কিন্তু উল্লেখ আছে। অনেক সময় ব্রাহ্মণ পুরোহিতদের যখন রাজারা দান করছেন তার মধ্যে দাসীদেরকেও দান করা হচ্ছে। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে অনেক ক্ষেত্রে দাসরা যুদ্ধে পরাজিত হয়ে গেলে তাদের পুরুষরা হয়তো যুদ্ধে নিহত হচ্ছেন অথবা পরাস্ত হয়ে বশ্যতা স্বীকার করে নিচ্ছেন, কিন্তু পরাজিত মহিলাদেরকে কিন্তু অনেক ক্ষেত্রেই দাসীতে পরিণত করা হচ্ছে। তার একটা কারণ হতে পারে যে ইন্দো ইউরোপীয়রা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে, এই আক্রমণকারী গোষ্ঠী বা আক্রমণের থেকেও বলা যেতে পারে মাইগ্রেশন করছে যে গোষ্ঠী, তারা হয়তো মূলত পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত, পুরুষের সংখ্যা অনেক বেশি এবং তাদের বংশবিস্তারের জন্য মহিলার প্রয়োজন, যে জন্য স্থানীয় মহিলাদের সঙ্গে কিন্তু তাদের বৈবাহিক সম্পর্কও স্থাপিত হচ্ছে। অনেক সময় স্থানীয় মহিলাদেরকে দাসী হিসাবেও গ্রহণ করা হচ্ছে এবং যে দাস শব্দটা একটা সময় একটা জনগোষ্ঠী বোঝাতো, কালক্রমে কিন্তু সেটা স্লেভ অর্থে ব্যবহৃত হতে শুরু করছে। অর্থাৎ আমরা পরবর্তীকালের যে জটিল সমাজ ব্যবস্থা দেখতে পাচ্ছি তার উৎপত্তিতে আর্যদের পাশাপাশি দাসদেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে। কাজেই আমরা এটা যেমন বলতে পারি না যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের মধ্যে সকলেই আর্য ভাষাভাষী মানুষের বংশধর, ঠিক সেইভাবেই এটাও বলা যায় না যে শূদ্র বর্ণে যারা পরিণত হলো তারা সবাই অনার্য, কারণ অনার্যদের মধ্যে অনেকেই ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বা বৈশ্যে পরিণত হয়ে থাকতে পারেন। অন্যদিকে আমরা যেমন দেখতে পাচ্ছি যে দাস শব্দটা একসময় একটা জনগোষ্ঠী বোঝাতো, কিন্তু পরে সেটা সামগ্রিকভাবে যে পরাজিত ব্যক্তিরা সম্পূর্ণভাবে আর্যদের নিয়ন্ত্রণে চলে এসছেন, মালিকের অধীনে থাকছেন, তাদেরকে বোঝাচ্ছে। রামশরণ শর্মা মনে করছেন শূদ্র শব্দটার উৎপত্তিও সেই রকম। শূদ্র বলতে প্রথমে একটা বিশেষ জনগোষ্ঠীর মানুষকে বোঝাতো যারা যুদ্ধে পরাস্ত হন এবং অবশ্যই যুদ্ধে যারা জয়ী হয়েছে তাদের সেবায় নিযুক্ত হন, কিন্তু কালক্রমে সেবামূলক কাজে নিযুক্ত সকলেই শূদ্র নামে পরিচিত হন। শূদ্ররা এই যে একটা আলাদা জনগোষ্ঠী যারা সম্ভবত ভারতীয় উপমহাদেশের উত্তর পশ্চিম দিকে থাকতেন আভীরদের সংস্পর্শে, এরকম উল্লেখ রামশরণ শর্মা বৈদিক সাহিত্য এবং মহাভারত থেকে বেশ কয়েক জায়গায় দেখিয়েছেন এবং এর স্পষ্ট প্রমাণ রয়েছে গ্রিক বিবরণেও, যে মেগাস্থিনিসেরও আগে আলেকজান্ডারের যে ঐতিহাসিকরা আলেকজান্ডারের সঙ্গে ভারতে এসেছিলেন তাদের বিবরণে আলেকজান্ডার উত্তর পশ্চিমের যে জনগোষ্ঠীগুলোর সঙ্গে মুখোমুখি হচ্ছেন তার একটির নাম উল্লেখ করা হয়েছে শূদ্রয়। অতএব শূদ্র বলে একটা জনগোষ্ঠী সম্ভবত উত্তর পশ্চিম ভারতে ছিল যারা যুদ্ধে পরাজিত হয় এবং সেবামূলক কাজ যে নিযুক্ত হয়। কালক্রমে সেবামূলক বৃত্তি যারা গ্রহণ করছেন তারা সবাই শূদ্র বলে চিহ্নিত হচ্ছেন এবং তাদের মধ্যে এই সেবামূলক বৃত্তির মধ্যে কিন্তু শিল্পও রয়েছে। কৃষি বাণিজ্য পশুপালন যদিও বৈশ্যের জীবিকা, শিল্প কিন্তু সেবামূলক বৃত্তির মধ্যেই ধরা হচ্ছে। এই শিল্পের মধ্যে ধাতুর কাজ, কাঠের কাজ এগুলোও রয়েছে এবং অবশ্যই আর্যদের জীবনযাত্রায় রথের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে রথ যারা তৈরি করতেন রথকার বা তক্ষক, ধাতুর কাজ যারা করতেন কর্মকার, এরাও পরবর্তীকালে শূদ্র বলে চিহ্নিত হচ্ছেন, কিন্তু এরা কিন্তু আর্য সমাজেরই অংশ। কাজেই
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের মতো শূদ্রদের মধ্যেও আর্য সমাজ থেকে আসা মানুষও ছিলেন, পরাজিত জনগোষ্ঠীর মানুষও ছিলেন। এরকম একটি পরাজিত জনগোষ্ঠীর নাম শূদ্র, যা কালক্রমে এই সমগ্র সেবামূলক বৃত্তিতে নিযুক্ত শ্রেণীকে চিহ্নিত করে। এইভাবেই সম্ভবত শূদ্রদের উদ্ভব ঘটে বলে রামশরণ শর্মা চিহ্নিত করেছেন। এবং পরবর্তী বৈদিক যুগের সমাজে আমরা দেখতে পাচ্ছি যে সমাজকে 4 ভাগে ভাগ করা হচ্ছে, যার মধ্যে সেবামূলক বৃত্তিতে যারা নিযুক্ত তারা শূদ্র। পরবর্তী বৈদিক যুগের সমাজে কিন্তু 4টে বর্ণকেই গুরুত্ব দেওয়া হচ্ছে, কারণ সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে তারা নিযুক্ত থাকছেন। কাজেই এই সময়ে শূদ্ররা যদিও 4টে বর্ণের মধ্যে সব থেকে নিচে, কিন্তু তাদের প্রতি বা তাদের বৃত্তির প্রতি কিন্তু কোনো ঘৃণামূলক মনোভাব নেই। যে শূদ্ররা যে বৃত্তিগুলোয় নিযুক্ত সেগুলো যে অপ্রয়োজনীয়, এরকম কোনো দৃষ্টিভঙ্গি কিন্তু পরবর্তী বৈদিক সাহিত্যে আমরা খুব স্পষ্টভাবে পাই না। দ্বিতীয়ত, অর্থনৈতিক দিক থেকে যদি আমরা দেখতে চাই, তাহলে আমরা বুঝতে পারি যে শূদ্ররা সামাজিকভাবে সব থেকে নিম্ন স্তরে থাকলেও তাদের কিন্তু অর্থনৈতিক অধিকার ছিল। এমনকি শূদ্রদের প্রতি শোষণের মনোভাব যে সমস্ত বৈদিক উক্তিতে প্রকাশ পাচ্ছে, যেমন শূদ্রদের সম্পত্তি, বিশেষ করে পশু সম্পদ যেটা তখনকার প্রধান সম্পত্তি, বল প্রয়োগ করে গ্রহণ করা যেতে পারে এরকম নির্দেশ কোথাও কোথাও দেওয়া হচ্ছে। তার মানে কিন্তু শূদ্ররা পশু সম্পদের মালিক হতে পারতেন, শূদ্রদের নিজস্ব সম্পত্তি থাকতে পারত। ক্ষেত্রবিশেষে শূদ্ররা হয়তো জমির মালিকও হতে পারতেন, কিন্তু অধিকাংশ শূদ্র যে পেশায় নিযুক্ত ছিলেন এই সময়, সেটা হচ্ছে বিভিন্ন শিল্প এবং কারিগরি বৃত্তি, যেগুলোর কথা আমরা আলোচনা করেছি। এবং তৎকালীন সমাজের জন্য কিছু কিছু শিল্প এবং কারিগরি বৃত্তি কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছিল, যেমন রথকারের বৃত্তি, যেমন তক্ষকের বৃত্তি, যেমন কামারের বৃত্তি। এবং এই কারণে রথকার এবং কর্মকারকে কিন্তু রাজার সহায়ক বলে অথর্ববেদে মন্তব্য করা হয়েছে। এবং যদি আমরা দেখি বৈদিক ধর্মানুষ্ঠান যেগুলো জটিল রূপ ধারণ করছিল পরবর্তী বৈদিক যুগে, সেই ধর্মানুষ্ঠানে একদিকে অবশ্যই বলা হচ্ছে যে শূদ্রের ধর্মাচরণে অধিকার নেই, ক্রমশ উপনয়ন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এই 3টে বর্ণেরই অধিকার হয়ে যাচ্ছে। কাজেই শূদ্র বৈদিক শিক্ষায় শিক্ষিত হচ্ছেন না, বৈদিক ধর্মাচরণেরও তার অধিকার নেই। বহু ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে শূদ্রের প্রতি একটা দূরত্ব বজায় রাখার মনোভাব দেখা যাচ্ছে পরবর্তী বৈদিক সাহিত্যে। কিন্তু বৈদিক ধর্মানুষ্ঠান থেকে শূদ্ররা একেবারে আলাদাও কিন্তু হয়ে যাননি। বেশ কিছু বৈদিক যজ্ঞের অনুষ্ঠানে শূদ্রদের ভূমিকা ছিল, সেটা দেখা যাচ্ছে। যেমন বিশেষ করে যে বৈদিক অনুষ্ঠানগুলোর রাজনৈতিক তাৎপর্য ছিল, যেমন রাজসূয় যজ্ঞ এবং অশ্বমেধ যজ্ঞ। রাজসূয় যজ্ঞের একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে, রাজসূয় যজ্ঞ করা হতো যখন কুরু বা পাঞ্চাল রাজ্যে উত্তরাধিকার নিয়ে একটা সন্দেহের বাতাবরণ সৃষ্টি হচ্ছে, বা উত্তরাধিকারের দ্বন্দ্বে একাধিক দাবিদার আছেন, তখন যিনি রাজা হচ্ছেন তিনি তার ক্ষমতা প্রতিষ্ঠিত করছেন রাজসূয় যজ্ঞের মাধ্যমে। এবং এই যজ্ঞের অন্যতম অংশ হচ্ছে রত্নহবিংসী অনুষ্ঠান। রত্নহবিংসী অনুষ্ঠানে কি হতো না, 12 জন রত্নিন যারা বিশিষ্ট ভূমিকা পালন করেন সমাজের বিভিন্ন শ্রেণীর থেকে আসা, তাদের থেকে রাজাকে অনুমোদন নিতে হতো রাজা হওয়ার আগে। এই রত্নিনদের তালিকায় যেমন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্যরা রয়েছে, কয়েকজন শূদ্রও কিন্তু রয়েছেন। এই তালিকা অবশ্যই এক একটা যজুর্বেদিক গ্রন্থে এক এক রকম, এবং কিন্তু তার মধ্যে যতগুলো নাম পাওয়া যায় রত্নিনদের, তার মধ্যে 4টি নাম, রথকার, তক্ষণ, গোবিকর্তন এবং পলাগলি, এই 4টি কিন্তু সম্ভবত শূদ্রদের বোঝায়। রথকার এবং তক্ষণের কথা আমরা একটু আগেই বলেছি। গোবিকর্তন বলতে সম্ভবত শূদ্র শিকারীদেরকে বোঝানো হয়েছে, বা শূদ্র পশুপালক, বৈশ্য পশুপালকও হয়, কিন্তু গোবিকর্তনদেরকে শূদ্র বা নিম্ন জাতীয় বলেই পরবর্তী বৈদিক সাহিত্যে উল্লেখ করা হয়েছে। এবং পলাগল বলতে এমনিতে বোঝায় দূতদের, অনেক ক্ষেত্রে পলাগলিদের কথা বোঝানো হয়েছে, যারা এই পলাগল গোষ্ঠীভুক্ত মহিলা, এবং অনেক ক্ষেত্রে পলাগলি বলতে রাজার অপ্রিয় শূদ্র স্ত্রীর কথা বোঝানো হয়েছে। কাজেই রাজারা শূদ্র স্ত্রী গ্রহণ করতেন এবং তাদের কিছু অধিকার কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সময় অসবর্ণ বিবাহকে অস্বীকার করা হয়নি, বিশেষত উচ্চবর্ণের পুরুষরা নিম্নবর্ণের স্ত্রী সহজেই গ্রহণ করতে পারতেন। এবং
তারাও কিন্তু রাজার উত্তরাধিকারী, তাদের সন্তানেরাও কিন্তু উত্তরাধিকারী হিসাবে নির্দিষ্ট হতেন। এমনকি যে শূদ্ররা দাসী হিসাবে এই সময়ে থাকতেন তাদের সন্তানেরাও কিন্তু সামাজিক মর্যাদা পেত। দাসীপুত্র রাজা থেকে শুরু করে দাসীপুত্র ব্রাহ্মণ উভয়েরই উল্লেখ পরবর্তী বৈদিক সাহিত্যে বহুবার আছে। এবং এই দাসীপুত্র রাজা দাসীপুত্র ব্রাহ্মণদের পাশাপাশি আমরা পলাগলির উল্লেখ দেখছি। তো যদি রত্নবিংশী অনুষ্ঠানের কথা তাহলে আমরা দেখি, তাহলে কিন্তু আমরা বুঝতে পারছি রত্নিনদের মধ্যে যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যরা ছিলেন তেমন শূদ্ররাও ছিলেন। অবশ্যই শূদ্র রত্নিনদের গুরুত্ব তুলনামূলকভাবে কম, কিন্তু রাজার রাজনৈতিক ক্ষমতায় অনুমোদন দেওয়ার জন্য কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যর মতো শূদ্রদের অনুমতিরও প্রয়োজন ছিল। রাজসূয় যজ্ঞের যে পাশা খেলার অনুষ্ঠান, প্রথম দিকে তাতেও 4 বর্ণের লোকেরাই অংশগ্রহণ করতেন। একই রকমভাবে অশ্বমেধ অনুষ্ঠানের বিভিন্ন পর্যায়ে শূদ্রদের ভূমিকা আছে। অশ্বমেধের ঘোড়ার রক্ষক হিসাবে যে যোদ্ধারা যাচ্ছেন তাদের মধ্যে শূদ্ররা আছে। কাজেই শূদ্ররা কিন্তু অস্ত্রধারী যোদ্ধা হিসাবেও কাজ করতে পারতেন পরবর্তী বৈদিক যুগে। শূদ্রদের অস্ত্র ধারণের অনুমোদন ছিল পরবর্তী বৈদিক সাহিত্যে, এই কথাটাও আমাদের মনে রাখা প্রয়োজন। এবং অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ফিরে আসার পর তাকে রাখা হতো কিন্তু রথকারের ঘরে। কাজেই রথকারের বেশ গুরুত্বপূর্ণ একটা ভূমিকা কিন্তু অশ্বমেধ যজ্ঞের ক্ষেত্রেও ছিল। মহাব্রত বলে আর একটা যজ্ঞ অনুষ্ঠানে শূদ্রর সঙ্গে ব্রাহ্মণের একটা বিতর্ক এই যজ্ঞের একটা অন্যতম অংশ ছিল। কাজেই বেশ কিছু যজ্ঞানুষ্ঠানে শূদ্রদের অংশগ্রহণ করতে হতো, অন্য কিছু যজ্ঞে আবার শূদ্রদের অধিকার এই সময় নিষিদ্ধ ছিল। কিন্তু সামগ্রিকভাবে শূদ্ররা ধর্মাচরণের অনুষ্ঠান থেকে নিষিদ্ধ হননি। বিশেষ করে যে অবৈদিক দেবতাদেরকে ক্রমশ বৈদিক সমাজ গ্রহণ করছিল, যেমন রুদ্র পশুপতির উদ্দেশ্যে যে যজ্ঞ, তাতে শূদ্রদেরকে যজ্ঞে অংশ নেওয়ার অনুমতি তো দেওয়া হচ্ছিলই, তার পাশাপাশি নিষাদ একটি অরণ্যবাসী শিকারী সম্প্রদায় যারা বর্ণ ব্যবস্থার বাইরে, তাদেরকেও রুদ্র পশুপতির উদ্দেশ্যে যজ্ঞ করার অনুমতি দেওয়া হচ্ছিল। এবং নিষাদদের যিনি নেতা তিনি রুদ্র পশুপতির উদ্দেশ্যে যজ্ঞ করছেন এরকম উল্লেখ কিন্তু মহাভারতেও আছে, পরবর্তী বৈদিক সাহিত্যেও আছে। কাজেই পরবর্তী বৈদিক যুগের সমাজে কিন্তু বর্ণবিভক্ত সমাজের উৎপত্তি হচ্ছে। শূদ্ররা নিম্নতম বর্ণ হিসাবে তাদের স্থান নির্দিষ্ট হচ্ছে, বৈদিক শিক্ষার থেকে তারা বঞ্চিত হচ্ছেন এবং বৈদিক ধর্মানুষ্ঠানে অনেক ক্ষেত্রেই তাদের প্রবেশ নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু সামগ্রিকভাবে তাদের ঘৃণার চোখে তখনও দেখা হয়নি। তাদের পেশাগুলোর সমাজে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বেশ কিছু যজ্ঞে এবং রাজনৈতিক অনুষ্ঠানে শূদ্রদের কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই উদাহরণগুলো কিন্তু আমরা পাচ্ছি। কাজেই পরবর্তী বৈদিক যুগের সমাজ আমরা বলতে পারি যখন বর্ণ ব্যবস্থা ক্রমশ গড়ে উঠছে এবং তখনও পর্যন্ত 4টি বর্ণ সমাজে গুরুত্বপূর্ণ 4 ধরনের কাজে নিযুক্ত, এরকম একটা পরিবেশ এবং পরিস্থিতি কিন্তু রয়েছে। এই পরিবেশ পরিস্থিতির পরিবর্তন ঘটতে শুরু করলো বৈদিক যুগের পর। বৈদিক যুগের শেষ দিকে সমাজকে নতুন অনুশাসনে বাঁধবার জন্য ধর্মসূত্র রচনা শুরু হলো এবং বশিষ্ঠ, বৌধায়ন, গৌতম এবং আপস্তম্ভ এই 4 জনের রচিত 4টি ধর্মসূত্র থেকে আমরা বুঝতে পারি যে সামাজিক ধ্যান ধারণা সম্বন্ধে ব্রাহ্মণদের চিন্তায় যে ধরনের পরিবর্তন আসছিল। এবং এই সময়েই ব্রাহ্মণ্য সমাজ একদিকে রক্ষণশীল হয়ে ওঠে, তার বিপরীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনগুলো শুরু হয়। কাজেই প্রথম দিকের বৌদ্ধ জৈন সাহিত্য থেকেও আমরা সমসাময়িক সামাজিক অবস্থার একটা ছবি পাই এবং সেই ছবি থেকে আমরা বুঝতে পারি শূদ্রদের বিরুদ্ধে কিন্তু ব্রাহ্মণরা ক্রমশ নতুন নতুন বিধিনিষেধ আরোপ করছিলেন। এই সময় শূদ্রদের ধর্মাচরণ এবং শিক্ষার অধিকার একেবারেই নিষিদ্ধ হয়ে যায়, কারণ প্রত্যেক মানুষের জীবনে 4টে পর্যায় বা আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাসের কথা বলা হয়, কিন্তু শূদ্রদেরকে অধিকার দেওয়া হয় শুধুমাত্র গার্হস্থ্য আশ্রমে ধর্মসূত্র অনুযায়ী। কাজেই শূদ্ররা ব্রহ্মচর্য আশ্রম পালন করতে পারেন না, শিক্ষা গ্রহণ করতে পারেন না। তবে এই শিক্ষা বলতে মূলত বৈদিক শিক্ষার কথা বলা হচ্ছে। কারিগরি শিক্ষা বা বিভিন্ন শিল্পকলার শিক্ষা শূদ্ররা পেতে পারতেন, একথা স্বীকার করা হয়েছে। যাই হোক, তো প্রথমত ধর্ম এবং শিক্ষার ক্ষেত্রে শূদ্রদের উপর নিষেধাজ্ঞা আরোপিত হচ্ছে। ধর্মীয় অনুষ্ঠান থেকে শূদ্রদের একেবারে ব্রাত্য করে রাখা,
এই সময় শুরু হচ্ছে। পরবর্তী বৈদিক যুগের শেষ দিকে রাজসূয় যজ্ঞে শূদ্রের ভূমিকা নিষিদ্ধ হয়ে যায়। নতুন ধরনের যে রাজনৈতিক যজ্ঞগুলো আসে, যেমন বাজপেয়, তাতে শূদ্রদের কোনো ভূমিকা ছিল না। একমাত্র রথকারকে তখনও বেশ মর্যাদার সঙ্গে উল্লেখ করা হয়েছে কিছু কিছু ধর্মসূত্রে, কিন্তু রথকারেরও সামাজিক অবস্থান যে নিচু ছিল বৌদ্ধ জৈন সাহিত্য থেকে তা জানা যায়। বৌদ্ধ জৈন সাহিত্যে আমরা আরও বিবরণ পাই যে বৌদ্ধ জৈন সাহিত্যেও কিন্তু কিছু পেশাকে উচ্চ পেশা, কিছু পেশাকে নিম্নতর পেশা মনে করা হচ্ছে। এবং ধর্মসূত্রে তো দেখাই যাচ্ছে যে আগে যে পেশাগুলো সম্মানিত পেশা ছিল, যেমন তক্ষণ, কর্মকারের পেশা, কুম্ভকারের পেশা, এখন কিন্তু এই পেশাগুলোকে নিচু শ্রেণীর পেশা বলে মনে করা হচ্ছে। শূদ্ররা মূলত বৃত্তিমুখী কাজে যেমন নিযুক্ত থাকছেন, তার পাশাপাশি কৃষি শ্রমিক হিসাবে বিপুল সংখ্যক শূদ্র নিযুক্ত থাকছেন। কারণ এই সময়ে যে বৈশ্যরা, কৃষি যাদের জীবিকা, বিপুল জমির অধিকারী হয়ে পড়ছেন, তাদের জমিতে কিন্তু শূদ্র কৃষি শ্রমিকরাই কাজ করছেন। এটাই শূদ্রদের প্রধান জীবিকা। তার পাশাপাশি তারা বিভিন্ন বৃত্তিমূলক কাজও করছেন। অর্থাৎ শূদ্রদের যে সেবামূলক কাজ তিনটি উচ্চবর্ণের মানুষদের অধীনে, এখন নানা রকম পর্যায়ে সেই ধরনের কাজ হতে পারে। প্রথম হচ্ছে দাস, যারা সম্পূর্ণ মালিকের নিয়ন্ত্রণে। দ্বিতীয়ত কর্মকর, যারা ভৃত্যস্থানীয় ব্যক্তি, যারা মালিকের অধীনেই কাজ করেন কিন্তু দাসের মতো তারা সম্পূর্ণভাবে মালিকের নিয়ন্ত্রণাধীন নন। তৃতীয় হচ্ছেন ভৃতক, যারা বেতনের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়ে কোনো কাজ করেন। এরা সকলেই শূদ্র শ্রেণীভুক্ত মানুষ। এবং তার বাইরে আমরা দেখতে পাই যে শূদ্ররা হয়তো কারিগরি বৃত্তিতে স্বাধীনভাবেও অংশগ্রহণ করতে পারতেন, কিন্তু সামাজিকভাবে তাদের মর্যাদা কিন্তু এই সময় অনেকটাই নিচু হয়ে যায়। এবং ধর্মসূত্রে শূদ্রদের সামাজিক অধিকারের উপর নানা বিধিনিষেধ আরোপিত হয়। যেমন বিবাহের ক্ষেত্রে অসবর্ণ বিবাহের বিরোধিতা দেখা যায় ধর্মসূত্রে। বলা হয় প্রতিলোম বিবাহ একেবারেই করা যাবে না, অর্থাৎ উচ্চবর্ণের পুরুষ নিম্নবর্ণের নারীকে বিবাহ করলেও উচ্চবর্ণের নারীকে যেন নিম্নবর্ণের পুরুষ কখনো বিবাহ না করেন, এবং এই ধরনের বিবাহকে খুব নিচু নজরে দেখা হয়েছে। দ্বিতীয়ত, অসবর্ণ বিবাহ স্বীকার করলেও শূদ্র স্ত্রী গ্রহণকে খুব ভালো চোখে দেখা হয়নি। আমরা দেখি ধর্মশাস্ত্রকারদের মধ্যে বৌধায়ন শূদ্রদের প্রতি কিছুটা সহানুভূতিশীল, কিন্তু গৌতম এবং বশিষ্ঠের ধর্মসূত্রে একেবারে শূদ্র বিরোধী একটা অবস্থান দেখা যায়। কাজেই বলা হয় একজন ব্রাহ্মণ পুরুষের যদি বিভিন্ন বর্ণের স্ত্রীও থাকে, তার শূদ্র স্ত্রী তার রক্ষিতার মর্যাদা পাবেন, এবং শূদ্র স্ত্রীর সন্তান পরিবারের অংশ হিসেবে ভরণ পোষণের অধিকারী হলেও শূদ্র স্ত্রীর সন্তানকে কিন্তু সম্পত্তির উত্তরাধিকারী বলে বশিষ্ঠ বা গৌতম স্বীকার করেননি। একমাত্র বৌধায়ন শূদ্র স্ত্রীর সন্তানকেও সম্পত্তির উত্তরাধিকারী মনে করেছেন, তবে সম্পত্তির সব থেকে ছোট অংশ সে পাবে, এইরকম বলা হয়েছে। সমাজের অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে এবং আইনের ক্ষেত্রেও একই রকমের বক্তব্য বলা হচ্ছে। যেমন অ্যাডাল্টারি, পরস্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপনের অপরাধে শূদ্রকে কিন্তু মৃত্যুদণ্ড দেয়া হবে যদি তিনি কোনো উচ্চবর্ণের ব্যক্তির স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেন। এরম দাবি বশিষ্ঠ এবং গৌতম করছেন। যেখানে উচ্চবর্ণের পুরুষ একই অপরাধ করলে তাকে বড়জন নির্বাসন দেয়া যেতে পারে। বিভিন্ন অপরাধে আমরা দেখতে পাচ্ছি যে বর্ণ ব্যবস্থাকে উল্লঙ্ঘন করাকেও একটা অপরাধ হিসাবে ধরা হচ্ছে। বলা হচ্ছে উচ্চবর্ণের ব্যক্তি যদি কোনো শূদ্রকে আঘাত করেন, গালিগালাজ করেন, তাহলে বড়জোর জরিমানা হতে পারে। কিন্তু যদি কোনো শূদ্র উচ্চবর্ণের মানুষকে আঘাত করেন, যে অঙ্গ দিয়ে আঘাত করছেন সেই অঙ্গ কেটে ফেলার নির্দেশ দিয়েছেন বশিষ্ঠ। এবং বলা হয়েছে যে যদি কটূক্তি করেন কোনো শূদ্র উচ্চবর্ণের মানুষকে, তাহলে তার জিভ কেটে ফেলা যেতে পারে। এরকম কথাও ধর্মসূত্রের বিভিন্ন জায়গায় আমরা পাচ্ছি। বিভিন্ন ধরনের অপরাধের ক্ষেত্রে শূদ্রদের উপর বিধিনিষেধ অনেক বেশি কঠোরতর। একমাত্র ব্যতিক্রম হচ্ছে চুরির অপরাধের ক্ষেত্রে শূদ্রদের জরিমানা সব থেকে কম, ব্রাহ্মণের জরিমানা সব থেকে বেশি। কারণ প্রথমত শূদ্ররা অধিকাংশ ভৃত্যস্থানীয়, তাদের জরিমানা দেওয়ার ক্ষমতা সম্ভবত কম, এবং দ্বিতীয়ত যে কারণে শূদ্রদেরকে ঘৃণা করা হচ্ছে, একই কারণে মনে করা হচ্ছে যে শূদ্ররা নৈতিক চরিত্রের দিক থেকে অনেক পিছিয়ে, উচ্চবর্ণের থেকে অধিকতর নৈতিক আচরণ আশা করা হচ্ছে। ঠিক একই কারণে বিবাহের বিধিনিষেধ, একদিকে যেমন শূদ্র স্ত্রীকে প্রকৃত স্ত্রীর মর্যাদাই দেয়া হচ্ছে না, তেমনি বিবাহের বিধিনিষেধ বা নিয়ন্ত্রণও শূদ্র নারীদের উপর কিন্তু অনেক কম। যেমন
বিবাহের বিধিনিষেধ কীরকম কম না, কারোর স্বামী যদি হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে যান তাহলে বিভিন্ন বর্ণের স্ত্রী একটা সময় পর্যন্ত অপেক্ষা করার পর দ্বিতীয় স্বামী গ্রহণ করতে পারেন। এই অপেক্ষার সময়সীমা শূদ্র স্ত্রীর জন্য সব থেকে কম। যদি তার সন্তান থাকে তাহলে 3 বছর, সন্তান না থাকলে মাত্র 1 বছর। কাজেই একদিকে শূদ্ররা ধর্মীয় এবং শিক্ষাগত অনুষ্ঠান থেকে বঞ্চিত হচ্ছেন এবং সমাজে তাদের অবস্থান সব থেকে নিচু, তাদের প্রতি শাস্তি সব থেকে বেশি অপরাধের জন্য, একথা ঠিক। কিন্তু একই কারণে কিছু কিছু রিল্যাক্সেশনও শূদ্ররা পাচ্ছেন, যে সামাজিক বিধিনিষেধগুলো মেনে চলতে উচ্চবর্ণের মানুষেরা বাধ্য ছিলেন, শূদ্রদের জন্য সেই বিধিনিষেধ সব থেকে কম। এবং একই কারণে আমরা বলতে পারি এবং দেখতে পারি যে বৈদিক ধর্মানুষ্ঠান অনুযায়ী যে সংস্কার বা অনুষ্ঠানগুলো সারা জীবন ধরে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যদের করে যেতে হতো, শূদ্রদের কিন্তু সেই সমস্ত অনুষ্ঠান করতে হতো না। একমাত্র বিবাহে তাদের অধিকার ছিল এবং শ্রাদ্ধানুষ্ঠানে তাদের অধিকার ছিল। অন্য কোনো ধরনের ধর্মীয় অনুষ্ঠান শূদ্রদের করতে বলা হয়নি। এর ব্যতিক্রম হিসাবে একমাত্র রথকারদের কোথাও কোথাও যজ্ঞানুষ্ঠান করবার অনুমতি দেওয়া হয়েছে। আর কোনো শূদ্রদের কিন্তু ধর্মানুষ্ঠান করা, ধর্মাচরণ করবার অধিকার দেওয়া হয়নি। কাজেই শূদ্রদের উপর যে সামাজিক বিধিনিষেধ, সেগুলো এই বেদ পরবর্তী যুগে ক্রমশ কঠোর থেকে কঠোরতর হতে থাকে। এর অনেক বিধিনিষেধ মেনে চলা হতো, বিশেষত ধর্মীয় ক্ষেত্রে বিধিনিষেধগুলো মেনে চলা হবে, যেহেতু ধর্মের নিয়ন্ত্রণ ব্রাহ্মণদের হাতে। রাজনৈতিক বা আইনি ক্ষেত্রে যে সব বিধিনিষেধ মানা হতো এরম নাও হতে পারে। যেমন একই অপরাধের জন্য বিভিন্ন শাস্তির যে দাবি ধর্মসূত্রগুলোয় ব্রাহ্মণরা করেছেন, সেটা রাজারা পুরোপুরি মেনে নিয়েছেন বলে মনে হয় না। কারণ বৌদ্ধ এবং জৈন সাহিত্য দেখে মনে হয় যে একই অপরাধের জন্য সকলে একই রকমের শাস্তি পেতেন। কাজেই এটা ব্রাহ্মণদের পরামর্শ ধর্মসূত্রে, যেটা রাজারা হয়তো সমস্ত ক্ষেত্রে মানেন। কিন্তু ধর্মীয় এবং সামাজিক ক্ষেত্রে শূদ্রদের উপর কঠোর বিধিনিষেধ আরোপিত হয়েছে। অর্থনৈতিক ক্ষেত্রে আমরা বলতে পারি যে অধিকাংশ শূদ্র বৃত্তিমূলক পেশায় নিযুক্ত ছিলেন এবং তার থেকেও সংখ্যায় সব থেকে বেশি শূদ্ররা ছিলেন কৃষি শ্রমিক, যেখানে তাদের আর্থিক অবস্থার অবশ্যই অবনতি ঘটে। তুলনায় যারা কারিগরি বৃত্তিতে নিযুক্ত ছিলেন তাদের সামাজিক মর্যাদা হ্রাস পেলেও অর্থনৈতিকভাবে নগরায়নের পরিস্থিতিতে তাদের আয় হয়তো বেড়েছিল। কোনো কোনো শূদ্র কারিগর বা শিল্পী বিত্তবান ব্যক্তিদের অধীনে কাজ করতেন, যেমন রাজার নিজস্ব নাপিত, নিজস্ব ধোপা, নিজস্ব কুমোর থাকতে পারত। খুব ধনী শ্রেষ্ঠী বা গহপতিদের সংসারের সঙ্গেও এরকম কারিগররা যুক্ত ছিলেন। কিন্তু অধিকাংশ কারিগর হয়তো স্বাধীনভাবে নিজের জীবিকায় নিযুক্ত ছিলেন। কখনো তারা একটা এলাকায় বসবাস করে জিনিস উৎপাদন করতেন, যেগুলো গ্রাম বা শহরে বিক্রি করা হতো। অনেক ক্ষেত্রে তারা এক জায়গার থেকে আরেক জায়গায় গিয়ে নিজেদের পেশাগত দক্ষতার মাধ্যমে জীবিকা অর্জন করতেন। এবং কোনো কোনো কারিগর তাদের দক্ষতার কারণে অত্যন্ত বিত্তশালী হয়ে উঠতে পারেন, সেগুলো ব্যতিক্রম। কিন্তু কারিগরদের সামনেও সেই সুযোগ ছিল যে তারাও তাদের বৃত্তিতে অত্যন্ত বিত্তবান হয়ে উঠে প্রায় গহপতির পর্যায়ে যেতে পারেন। যেমন বৌদ্ধ সাহিত্যে সড্ডলপুত্ত বলে একজন কুমোরের কথা আমরা পাচ্ছি, যার 500টা কুমোর শালা ছিল। কাজেই তিনি অবশ্যই অত্যন্ত বিত্তবান একজন কুমোর। গৌতম বুদ্ধ তার শেষ আহার গ্রহণ করেছিলেন কম্মার পুত্র চুন্দের গৃহে। চুন্দকে বিত্তবান ব্যক্তি বলেই মনে হয় এবং তিনি পেশায় কিন্তু একজন কামার। কাজেই কিছু কিছু ক্ষেত্রে বিত্তবান শূদ্রদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যারা কারিগরি শিল্পে দক্ষতার কারণে সেই পর্যায়ে পৌঁছেছে। কিন্তু অধিকাংশ শূদ্রের আর্থিক অবস্থা হয়তো ততটা ভালো ছিল না। তবে মূল বিষয় হচ্ছে সামাজিক এবং ধর্মীয় ক্ষেত্রে শূদ্রদেরকে বঞ্চিত করা, যার বিরুদ্ধে অবশ্যই শূদ্রদের একটা প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এবং প্রতিবাদী ধর্ম আন্দোলনের একটা বড় বৈশিষ্ট্য সেটা যে জৈন এবং বৌদ্ধ সংঘ কিন্তু সমস্ত বর্ণের মানুষকে জৈন বৌদ্ধ সংঘে যোগদানের অধিকার দিয়েছে এবং সেখান থেকে তারা সন্ন্যাসী হতে পারেন বলে দেখা গেছে। এবং যদি আমরা থেরগাথা এবং থেরিগাথার কবিতা দেখি তাহলে আমরা বুঝতে পারবো বহু বৌদ্ধ সন্ন্যাসী এবং সন্ন্যাসিনী কিন্তু নিম্নতর জীবিকাতে ছিলেন তাদের পূর্বাশ্রমে, এবং তারা বৌদ্ধ সংঘে যোগদান করে সন্ন্যাসীনীর মর্যাদা পেয়েছেন। কাজেই ধর্মাচরণের ক্ষেত্রে এবং সামাজিক জীবনের ক্ষেত্রে শূদ্রদের উপর যে নিষেধাজ্ঞা এবং বিধিনিষেধগুলো চাপিয়ে দেওয়া হয়েছিল ব্রাহ্মণ্য সমাজের তরফ থেকে, তারই ফলে কিন্তু
বৌদ্ধ এবং জৈন ধর্মের প্রতি শূদ্ররা অনেক বেশি সংখ্যায় আকৃষ্ট হয়েছেন বলে মনে করা যায়। এবং প্রকৃতপক্ষে ব্রাহ্মণ্য ধর্মসূত্রের নির্দেশের সঙ্গে বাস্তব অবস্থার কিছুটা তফাৎ ছিল। আইনের ক্ষেত্রে, আর্থিক অবস্থার ক্ষেত্রে বললাম যে কোনো কোনো ক্ষেত্রে ধনী শূদ্রদের অস্তিত্বও আমরা দেখতে পাচ্ছি। এবং সর্বশেষে আমি বলতে চাই যে আমাদের মনে রাখা প্রয়োজন, এই সময়ের অন্যতম রাজবংশ নন্দবংশের প্রতিষ্ঠাতা মহাপদ্ম নন্দ কিন্তু শূদ্র ছিলেন, সম্ভবত একজন নাপিত ছিলেন। কাজেই এই জীবিকাগুলোকে ব্রাহ্মণরা যতই নিচু নজরে দেখুন না কেন, সামাজিকভাবে শূদ্রের অবস্থান যতই হেয় হোক না কেন, তারা যেমন বিত্তবান হয়ে উঠতে পারতেন, প্রয়োজনে রাজনৈতিক ক্ষমতাও দখল করতে পারতেন। ধর্মসূত্রে শূদ্রদেরকে অস্ত্র ধারণের অধিকার কেড়ে নেওয়া হয়েছে এই সময়, কিন্তু প্রকৃতপক্ষে শূদ্ররা যে অস্ত্র ধারণ করতে পারতেন, মহাপদ্মনন্দের নন্দবংশ প্রতিষ্ঠাই তার অন্যতম প্রধান একটা উদাহরণ। তো প্রাচীন ভারতে শূদ্রদের উৎপত্তি, বর্ণ ব্যবস্থায় তাদের অবস্থান এবং ক্রমশ কিভাবে শূদ্রদের উপর বিধিনিষেধ চাপানো হলো, তার প্রতিক্রিয়ায় শূদ্ররাও কী ধরনের অবস্থান নিলে, এই আলোচনাটাই আজকের ক্লাসের বিষয়বস্তু ছিল। কালকের ক্লাসে আমরা আলোচনা করব যে মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠার পর এবং মৌর্য পরবর্তী ও গুপ্ত যুগে শূদ্রদের অবস্থা কিভাবে পরিবর্তিত হয়েছে, এবং সেই প্রসঙ্গে আসবে যে ধর্মসূত্র যা করতে পারেনি, সমাজে বিধিনিষেধ আরও কঠোরভাবে ব্রাহ্মণ্য অনুশাসন স্থাপনের আদর্শ নিয়ে মৌর্য পরবর্তী যুগ থেকে যে ধর্মশাস্ত্রগুলো রচনা শুরু হয়, সেখানে শূদ্রদের সম্বন্ধে কী ধরনের মনোভাব দেখা যায় এবং বাস্তব জীবনে ধর্মশাস্ত্রের সঙ্গে বাস্তব জীবনের সম্পর্ক কী, শূদ্রদের অবস্থান কী রকম ছিল মৌর্য যুগে, মৌর্য পরবর্তী যুগে এবং গুপ্ত যুগে, এই বিষয়ে আমরা কালকে আলোচনা করব। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। ধন্যবাদ।